একটা বিষয় নিয়ে গত কয়েকদিন আসলে সারা বাংলাদেশ বেশ উত্তাল, সেটা হচ্ছে ধর্ষণ। এমন এমন ইভেন্ট ঘটছে যেগুলো আসলে মেনে নেওয়া যাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট আসলে মানুষ প্রতিবাদ করছে, অনেক কিছু ডিমান্ড করছে। কেউ আইন পরিবর্তন চাচ্ছে, কেউ চাচ্ছে যে উকিল না দাঁড়াক, কেউ চাচ্ছে যে বিচার প্রক্রিয়া দ্রুত হোক, এবং এটা খুব জাস্টিফাইড চাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ধর্ষণের বিচার প্রক্রিয়া, এটা কিন্তু একটা মহাযজ্ঞ। এটার মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় আছে, অনেকগুলো পার্টি আছে ইনভলভ, এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। দেখা যায় যারা আমরা এই কাজের সঙ্গে সম্পৃক্ত না, আমরা এই ভিতরের জটিলতা আসলে বুঝি না। আপনি যদি ধর্ষণ নিয়ে সোচ্চার হয়ে থাকেন, আপনি যদি প্রতিবাদ করেন, একটা স্ট্যাটাসও শেয়ার দিয়ে থাকেন, আপনার উচিত এই বিচার প্রক্রিয়াটাকে আগে বোঝা এবং তারপর আপনার দাবি দেওয়া তোলা। কারণ আপনি যদি বিচার প্রক্রিয়াটা না বোঝেন, তাহলে কিন্তু আপনার দাবি দেওয়া উল্টো ক্ষতির কারণ হতে পারে। আমি আজকে যেই কথাগুলো বলবো সেগুলো আসলে বিভিন্ন গবেষণা, আলোচনা সভা, বিশেষজ্ঞর মতামত ইত্যাদির ভিত্তিতে আমি বলবো। এর সঙ্গে আমি কিছু স্টাডিও নিয়ে আসব। প্রথমেই চলে আসি, একটা ধর্ষণের বিচার হওয়ার জন্য আসলে অনেকগুলো পার্টি ইনভলভ হতে হয় এবং প্রত্যেকের কাজটা সঠিকভাবে করতে হবে। এর মধ্যে যদি কেউ তার কাজে গফলতি করে, তাহলে কিন্তু বিচারটা আসলে সঠিকভাবে পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন ধরুন, প্রথমেই যিনি ভিকটিম হয়েছে তার বা তার পরিবারের কিছু দায়িত্ব আছে। তারপর এই যে আইনটা বিচার হবে, এই আইনটা তৈরি করার দায়িত্ব কিন্তু পার্লামেন্টের। অন্যদিকে সরকার একটা কেস নিয়ে কতটা সিরিয়াস, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সরকারকে রিপ্রেজেন্ট করে পিপি বা গভর্নমেন্ট প্রসিকিউটর, বা সহজ বাংলায় যাকে আমরা বুঝি যে সরকারি উকিল। এবং তারপরে আসে অপোজিশনের যে লয়ার আছে, যে অ্যাকিউজের লয়ার, তারও কিন্তু বেশ কিছু বিষয় আছে। এখানে মেইন যে রোলটা পালন করে সেটা হচ্ছে পুলিশ বা ইনভেস্টিগেশন অথরিটি। ধর্ষণের বিচার প্রক্রিয়া বুঝতে হলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই বলেছি যে একটা ধর্ষণের ব্যাপারে ভিকটিম বা ভিকটিমের পরিবারের কিন্তু বেশ কিছু কাজ করতে হয়। প্রথম কথা হচ্ছে, ধর্ষণ হওয়ার সাথে সাথে একজন ভিকটিমের কিন্তু যে এভিডেন্স, সেগুলো কিন্তু সংরক্ষণ করতে হয়। এভিডেন্স সংরক্ষণ করার জন্য তাকে কী করতে হবে, তাকে ওই ঘটনাটা ঘটার পরে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। এই হাসপাতালে যাওয়ার জন্য সে 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিতে পারে, নিজেও চলে যেতে পারে। হসপিটালে যাওয়ার পর হসপিটালের যিনি ডক্টর আছেন তিনি এক্সামিন করবেন, তিনি ডিএনএ স্যাম্পল কালেক্ট করবেন, এবং যে পোশাকটা পরিহিত ছিল সেই পোশাকটাকে তিনি সংরক্ষণ করবেন। আমাদের দেশে দেখা যায় যে ধর্ষণের পরপরই যেটা হয়, যিনি ভিকটিম হন তিনি বা তার পরিবার এটা আসলে বলতে চায় না কাউকে। তারা গোসল করে ফেলে, তারা যে পোশাকটা আছে সেটা পরিবর্তন করে ফেলে, এবং পরবর্তী কোনো একটা সময় গিয়ে হয়তো তারা স্থানীয় বিচার সালিশ করে বা মামলা করে। অ্যাজ এ রেজাল্টে যে ডিলেটা হয়, অনেকগুলো এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স বা ফরেন্সিক এভিডেন্স, এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। সো ধর্ষণের কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু প্রথম কাজ হচ্ছে পুলিশকে ইনফর্ম করা, চিকিৎসকের কাছে যাওয়া, চিকিৎসা নেওয়া, এবং যে স্যাম্পলগুলো আছে, সিমেন স্যাম্পল বা ডিএনএ স্যাম্পল, সেগুলো দেওয়া, এবং যে পোশাকটা আছে সেটাকে সংরক্ষণ করা। একই সঙ্গে যতদূর সম্ভব ধর্ষণী ইভেন্টে কে কে জড়িত ছিল, কোন এলাকায় ঠিক কখন হয়েছে, এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়েতে লিপিবদ্ধ করে ফেলা। যিনি ভিকটিম, তার অবস্থা যদি সংকটাপন্ন হয়, তাহলে কিন্তু দ্রুত তার বক্তব্যটা রেকর্ড করতে হবে। এটা পুলিশ কোনো একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে এটা রেকর্ড করার ব্যবস্থা করবে। এবার আসি আইনের বিষয়ে। পার্লামেন্ট যেভাবে আসলে আইন তৈরি করবে, সেভাবেই কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটা পরিচালিত হবে, প্রত্যেকটা প্রসিডিওর পরিচালিত হবে। এখন একটা পপুলার দাবি হচ্ছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, এবং সেটা হয়েছেও। এখন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা নিয়ে কিন্তু আসলে একাডেমিক ডিবেট আছে। এখন এই একাডেমিক ডিবেটটা কি? প্রথমে চলে আসি যে আমাদের যে আইনগুলো বর্তমানে আছে সেগুলো মূলত ব্রিটিশদের যে করা আইন আছে সেগুলো থেকে এসেছে। এখন আমি বলবো আসলে ব্রিটিশরা যথেষ্ট চিন্তা ভাবনা করেই আইনগুলো করেছে, বরঞ্চ বাংলাদেশ সরকার যে আইনগুলো করে সেগুলো দেখা যায় যে পপুলার মতবাদের ভিত্তিতে বা পাবলিক ডিমান্ডের ভিত্তিতে করা হয়, যেখানে অনেক সময় পাবলিক এই আইনের কনসিকোয়েন্সটা বুঝতে পারে না।
এখন অনেকেই বলবেন যে কেন পাবলিক বুঝতে পারবে না? দেখুন, একটা বিল্ডিংয়ের কাজ করে কিন্তু যারা শ্রমিক আছে তারা, কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনটা কী হবে, ফাউন্ডেশনটা কী হবে, এরকম অনেক অনেক কিছু কিন্তু আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়াররা মিলে তৈরি করে দেয়। কারণ কি? কারণ হচ্ছে তারা এটা নিয়ে বিস্তর পড়াশোনা করে, কি হয়েছিল, হিস্ট্রি কী, পৃথিবীতে কি হচ্ছে, কজ অ্যান্ড ইফেক্ট কী, স্ট্যাটিস্টিক কী, এই জিনিসগুলো তারা বুঝে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু কাজটা করে। ঠিক একইভাবে আপনার একটা আইন করার জন্য কিন্তু মানুষ যেটা চাচ্ছে সেটাই সবসময় সঠিক হয় না। যারা এক্সপার্ট আছে তাদের ওপিনিয়ন নিতে হয়। এখন এক্সপার্ট ওপিনিয়ন কি? চলুন ব্রিটিশদের আইনটা একটু দেখি। ব্রিটিশরা ধর্ষণের যেই পানিশমেন্ট আছে সেখানে কিন্তু মৃত্যুদণ্ড দেয়নি। এটা নিয়ে কিন্তু ডিবেটও হয়েছে, যেটা হওয়ারই কথা। তো সেখানে যে এক্সপ্লেনেশনটা ছিল, ধর্ষণ এবং ডাকাতি এমন এমন সিচুয়েশন যেখানে যে অ্যাকিউজড আছে তার হাতে আসলে সর্বময় ক্ষমতা থাকে ভিকটিমের সাথে যা ইচ্ছা তা করার। তো এখন যদি এই অ্যাকিউজড মনে করে, আসামি মনে করে যে আমি যদি ধর্ষণ করে ছেড়ে দেই তাহলে আমার মৃত্যুদণ্ডই হবে, তখন কি হবে? তখন ধর্ষণের পরে মার্ডারের রেটটা বেড়ে যাবে। ফলে কি হবে? ধর্ষিতার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু কমে যাবে। এই যুক্তির কারণে তৎকালীন যে আইন কমিশন গঠন করা হয়েছিল তারা এই যুক্তিটা অ্যাকসেপ্ট করে নেয় এবং বাস্তবেও কিন্তু আসলে এর সঙ্গে মিল আছে। অন্যদিকে রিসেন্ট স্টাডিজ শো করে যেখানে ধর্ষণের শাস্তি আসলে মৃত্যুদণ্ড হয়, সেখানে দুটো বিষয় হয়। একটা বিষয় হচ্ছে যে ধর্ষণের অভিযোগটা আদালত পর্যন্ত কম আসে। কেন কম আসে? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। অধিকাংশ ধর্ষণ কিন্তু আসলে আপন মানুষ দ্বারা হয়। আপন মামা, চাচা, প্রতিবেশী, আত্মীয়, এমনকি বাবার দ্বারাও কিন্তু মেয়ে ধর্ষিত হয়। এখন যখন আইনটা এমন কঠিন হবে, যখন মৃত্যুদণ্ডই আসলে একমাত্র সাজা, তখন আত্মীয় স্বজন এবং যারা স্টেপ নিবেই তারা কিন্তু আসলে স্টেপটা নিতে পারে না। কারণ তারা আসলে মুখে যাই বলুক না কেন অন্যের বিষয়ে, তারা আসলে মনে করে না যে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডটা আসলে সঠিক পানিশমেন্ট। সো একটা দেশের আইন যখন হতে হবে, সেই দেশের মানুষ আসলে কি ভাবছে, আসলেই কি ভাবছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সো এই দেশের মানুষ আসলেই ভাবে না যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেটা আমরা দেখি সেটা হচ্ছে পপুলিস্ট মতবাদ। যেমন ধরুন, সবাই জিহাদ করতে চায় কিন্তু কেউ ঘুষ খাওয়া আসলে ছাড়তে চায় না। সবাই রোজা রাখে কিন্তু অন্যের হক মেরে খাওয়া কিন্তু কেউ ছাড়তে চায় না। সবাই ভালো ভালো কথা বলে কিন্তু কেউ দুর্নীতি যদি সুযোগ পায় সেটা কিন্তু কেউ ছাড়ে না। ঠিক একইভাবে ধর্ষণ নিয়ে অনেক কথা হয়, কিন্তু যখন দেখা যায় যে আপনার একজন আত্মীয় স্বজন এরকম কোনো কাজে ইনভলভ হয়ে গেছে বা আপনার কোনো পরিচিত মানুষ, আপনি কিন্তু এটা জাস্টিফাইড মনে করেন না। সো দেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত প্রকৃতভাবেই জাস্টিফাইড মনে করছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে এরকম অভিযোগগুলো কিন্তু আসলে আসবে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে, যখন মৃত্যুদণ্ডই আসলে প্রধান সাজা হয়ে থাকে তখন বিচারকরা ট্রায়ালটা খুব স্ট্রিক্টলি করে, এবং যেটা করা উচিত। কেন করা উচিত? দেখা গেলো কেউ কোনো একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো, অভিযোগটা সত্য না মিথ্যা এটা কিন্তু খুব 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 কঠিনভাবে দেখতে হবে। বিচারকরাও খুব কঠিনভাবে দেখেন। কারণ কি? তার যদি একটা কোনো ভুল হয়, ছোট্ট একটা ভুল হয়, একটা মানুষের জীবন চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা বিষয়। মৃত্যুদণ্ড পৃথিবীর সর্বোচ্চ পানিশমেন্ট, এবং বলা হয় যিনি আসলে প্রাণ দিতে পারেন কেবলমাত্র প্রাণ নেয়ার তারই অধিকার আছে। এখন ধর্ষণের প্রধান শাস্তি যখন মৃত্যুদণ্ড হয়, বিচারকরা খুব কেয়ারফুলি স্ক্রুটিনি করেন, এবং দেখা যায় যে তদন্ত রিপোর্ট, পুলিশ এভিডেন্স এগুলো ঠিক না থাকলে, কোনো মিসম্যাচ থাকলে, যদি কোনো ধরনের সন্দেহ তৈরি হয়, তখন কিন্তু তার মৃত্যুদণ্ডর দিকে আর বিচারকগণ যান না। আরেকটা জিনিস বলে রাখি, ধর্ষণের শাস্তি কিন্তু 2020 সালের আগেও মৃত্যুদণ্ড কিছু কিছু ক্ষেত্রে ছিল। যেমন চাইল্ডের ক্ষেত্রে বা গ্যাংরেপ হলে বা ধর্ষিতার মৃত্যু হলে কিন্তু মৃত্যুদণ্ড ছিল। কিন্তু এখন যেটা করা হয়েছে, কমনলি সকল ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলে দেওয়া হয়েছে। এখন চলুন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেটা হচ্ছে সরকার বিষয়ে একটু আলোচনা করি। এখন একটা মামলা যখন হয় সেটা কিন্তু সরকার দ্বারা রিপ্রেজেন্টেড হয়, অর্থাৎ
ভিকটিমের পক্ষে একজন সরকারি উকিল কিন্তু নিয়োজিত হন, যিনি হন পিপি বা পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল। এখন অনেক সময় দেখা যায় এই সরকারি উকিলগণ আসলে রাজনৈতিক কোটার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়। অ্যাজ এ রেজাল্ট তারা সবসময় তাদের দায়িত্বটা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পালন করতে পারে না, এবং এটাও মনে রাখতে হবে যে একজন পিপির কিন্তু প্রচুর কেস থাকে। অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু যথেষ্ট সময় দিতে চাইলেও আসলে এখানে পারবে না। এখন এইখানে সরকারের কী করার আছে, মামলাটা যেন প্রসেসটা দ্রুত হয়, সরকার কিন্তু সেজন্য তদারকি করতে পারে, বারবার পিপি সাহেবের সঙ্গে বা বিজ্ঞ বিচারক যিনি আছেন তার সঙ্গে কমিউনিকেট করে কিন্তু ব্যবস্থা নিতে পারে যাতে দ্রুত কাজগুলো হয়। অন্যদিকে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর কিন্তু সরকার চাইলে নিয়োগ দিতে পারে। এতে যিনি পিপি আছেন তার উপরের চাপটা কমবে এবং একজন স্পেশাল পিপি বিশেষভাবে এই কেসগুলোর দিকে নজর দিতে পারবে। কিন্তু আমরা আসলে এই জিনিসটা সচরাচর খুব একটা দেখি না। সরকারের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে এক্সিকিউশন যারা করে, আইনশৃঙ্খলা বাহিনী, তদন্ত যারা করে তারা। এখন দেখা যায় ওই যে প্রথমেই বলেছিলাম ভিকটিমের কিছু কাজ আছে, সো সেই কাজগুলো যদি ভিকটিম সঠিকভাবে না করে, সঠিকভাবে পুলিশকে ইনফর্ম না করে, তাহলে দেখা যায় যে তদন্তটা আসলে ঠিকমতো করা যায় না, এভিডেন্স যেটা সেটা আসলে ঠিকমতো কালেক্ট করা যায় না। এখন যদি ভিকটিম ঠিকমতো অ্যাপ্রোচটা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তারা যদি দ্রুততম সময়ে ভিকটিমকে ট্র্যাক করতে পারে বা অ্যাকিউজকে ট্র্যাক করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব দ্রুত গ্রেফতার হবে, খুব দ্রুত তদন্ত হবে, এবং এর ফলে কিন্তু আসলে মোটামুটি বিষয়টা প্রমাণিত হয়ে যাবে। কিন্তু যদি ডিলে করা হয়, যদি ফরেন্সিক এভিডেন্স, যেমন দেখা যায় যে একটা রেপ হলে সেখানে কিন্তু বডিতে মার্ক থাকে, বডিতে কিন্তু ডিএনএ থাকে, ফিঙ্গারপ্রিন্ট থাকে, দেখা যায় যে নখের যে আঁচড় থাকে সেটা থাকে, বিভিন্ন ধরনের মার্ক থাকে, সিমন থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। যে ক্রাইম সিন আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে, যেমন ধরুন আপনার পায়ের ছাপ থাকে, পোশাক থাকে, তার কিছু ফেলে যাওয়া জিনিস থাকে, তার চুল থাকতে পারে যেখান থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যায়। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে সার্কামস্টেন্সেসে যারা ছিল ওই সময় ওই ঘটনায় তাদেরকে খুব দ্রুত ট্র্যাক করে কিন্তু তদন্তটা দ্রুত এবং সঠিকভাবে করা যায়। এখন যদি ভিকটিম যথাসময়ে সঠিক ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে কিন্তু এই কাজগুলো করা কঠিন হয়ে যায়, এবং যে প্লেস অফ অকারেন্স আছে সেখানে এভিডেন্সগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে তদন্ত করা কঠিন হয়, ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা কঠিন হয়, কখনো কখনো সেই জায়গাটা কন্টামিনেটেড হয়ে যায় এবং অনেকগুলো জিনিস চলে আসে। যেমন ধরুন একটা প্লেস অফ অকারেন্সে আপনি 10 দিন পরে গেলেন, সেখানে যেখানে 2টা জুতার ছাপ পাওয়ার কথা 10টা পেলেন, যেখানে 2টা ডিএনএ স্যাম্পল পাওয়ার কথা সেখানে 20টা পেলেন। এখন এগুলো কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার উদ্ধার করা। অ্যাজ এ রেজাল্ট কী হয়, তদন্তটা আসলে অনেক ডিলে হয়ে যায় এবং কনফিউশন তৈরি হয়। যদি ভিকটিম আসলে না চিনে অ্যাকিউজডকে, তাহলে কিন্তু এটা খুবই কঠিন হয়ে যায় তদন্ত করে বের করে ফেলাটা। তারপরও পুলিশের যদি সদিচ্ছা থাকে, তদন্ত সংস্থাগুলোর যদি সদিচ্ছা থাকে, তাহলে তারা এটা করতে পারে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, উন্নত বিশ্বে কিন্তু ধর্ষণের বিচারের জন্য অনেক কিছু লাগে না। ভিকটিম যে তার টেস্টিমনি যদি পায় যে এই লোক আমাকে ধর্ষণ করেছে, এবং যদি সিমেনের ডিএনএ রিপোর্টটা আসে, তাহলে কিন্তু গুড এনাফ। আর কোনো কিছুই আসলে ওই ধর্ষককে বাঁচাতে পারে না। তবে আরেকটা বিষয় আছে, যেখানে ধর্ষণটা সম্মতির ভিত্তিতে হয়েছে কিনা এটাই প্রধান প্রশ্ন থাকে, সেখানে কিছুটা ডিলে হতে পারে। তবে যেখানে ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে, নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, টর্চার করা হয়েছে, সেখানে আসলে কনসেন্টের বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ হয় না। সেখানে এভিডেন্স এবং ভিকটিমের অবস্থা দেখেই বোঝা যায় যে কনসেন্ট ছিল কি ছিল না। সো আমরা এই ফরেন্সিক এভিডেন্সগুলো যদি সঠিকভাবে প্লেস করতে পারি, তাহলে কিন্তু আসলে এই ধর্ষণ কেস নিয়ে অনেক দিন ট্রায়াল করার কোনো প্রয়োজন নাই, অনেক দিন স্টেপ বাই স্টেপ আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি এগুলো না থাকে, তাহলে কিন্তু আসলে ট্রায়ালটা অনেক দিন চলে। এখন একটা বিষয় নিয়ে অনেক কথা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে আসলে তদন্তটা করতে হবে। এখন যদি এরকম বিষয়গুলো পাওয়া যায়, তাহলে কিন্তু খুব দ্রুত করে ফেলা যায়, 7 দিন ইজ গুড এনাফ। কিন্তু যদি না পাওয়া যায়, তাহলে যে 60 দিনের মেয়াদ দেওয়া আছে তদন্তের জন্য, এটা কমিয়েও আসলে কোনো লাভ হবে না।
আইনের কথা বলতেই আইনের আরও কয়েকটা বিষয় নিয়ে চলে আসে, যেমন ধরুন আগে কিন্তু পেনাল কোডের আন্ডারে ধর্ষণের বিচারটা হতো, সেটা কি করা হলো, স্পেশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল করা হলো, এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 60 দিনের মধ্যে আপনার তদন্ত করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দ্রুত বিচার শেষ করতে হবে। কিন্তু আসলে তো হচ্ছে না। কেন হচ্ছে না? হচ্ছে না এই কারণে, শুধু আইন করলেই হবে না, আইন করার পরে ওই জায়গাগুলো মেনটেন করার জন্য স্পেশাল লোকবল কিন্তু আপনাকে নিয়োগ দিতে হবে। আপনাকে তদন্তের জন্য, ফরেন্সিক এভিডেন্সের জন্য কিন্তু এক্সপার্ট নিয়োগ দিতে হবে। আপনাকে কিন্তু বাজেট অ্যালোকেট করতে হবে, যে এই ডিএনএ টেস্টের জন্য এত টাকা খরচ, এই বাজেটটা অ্যালোকেট করতে হবে। আপনাকে ইমিডিয়েটলি ক্রাইম সিনে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সো এগুলো যদি না করা হয়, শুধু আইনই আপনি পরিবর্তন করেন, আসলে কোনো লাভ হবে না। কারণ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কিন্তু প্রচুর প্রচুর মামলা। অন্যদিকে আইন জটিল হওয়ার কারণে, নন বেইলেবল হওয়ার কারণে কি হয়েছে, যে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। বিভিন্ন সূত্র মতে 75 থেকে 95% আসলে মিথ্যা মামলা। সো এই প্রসঙ্গ ধরে নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে আসলে উকিল নিয়োগ দেওয়া উচিত কি না, উকিল নিয়োগ না দিলে আসলে কি হবে।